friends, welcome to the official YouTube channel of Divya Gurukulam. আজকে অনেক দিন পরে আমরা আবার ইউটিউব সেশনে চলে এসেছি। মাঝে বেশ কিছুদিন ব্যস্ততা ছিল, কারণ এসআই এর যে ক্লাস ব্যাচ সেটা শুরু হয়ে গেছিল এবং সেটা চলছেও। থ্যাংক ইউ তোমাদের সাপোর্টের জন্য। তোমাদের আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে, মালদা, আসানসোল, বাঁকুড়া সব জায়গা থেকে আমরা রেসপন্স পেয়েছি আমাদের এই ব্যাচের জন্য, কারণ একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই এরকম ইউনিক একটা কনসেপ্ট নিয়ে ক্লাস করানো হচ্ছে স্টুডেন্টদের। তো সেই জন্য সবাইকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। তো আমি যেরকম তোমরা দেখছিলে এর আগেও বেশ কিছু অঙ্ক পড়িয়েছিলাম ডেসক্রিপটিভ মেথডে, তো আজকেও সেরকম কিছু আরো অঙ্ক পড়াতে যাব। তবে আরেকটা কথা বলে রাখি, পিএসসি মিসলেনিয়াসেরও মেন্সের পরীক্ষা আছে, তো আমি যে অঙ্কগুলো পড়িয়েছি ওগুলো অবশ্যই পিএসসি মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, ওই ধরনের অঙ্কগুলো ওইভাবে সলভ করার পদ্ধতিগুলো। তো আজকে আমরা দেখি যে আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো। আজকে আমি চ্যাপ্টারই করাবো, মানে কমপ্লিট করে দেবো, আর একটা দুটো রকম ভাবে অঙ্ক করাবো না, যাতে কিনা তোমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায়। আজকে আমরা করবো সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। এই চ্যাপ্টারটা আমি নিয়েছি কারণ এই চ্যাপ্টার থেকে দেখা গেছে লাস্ট দুটো যে এসআই এর পরীক্ষা হয়েছে, ইভেন যে ডিপার্টমেন্টালও হয়েছিল, সেখানেও দেখা গেছে যে সিম্পল ইন্টারেস্ট থেকে কোশ্চেন এসছে। তো মোটামুটি আন্দাজ করা যায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে আমরা শুরু করি সরল সুদ। আচ্ছা, এই একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারে আমাদের একটু আধটু ফর্মুলা ইউজ করতে হবে চ্যাপ্টারটা করতে গেলে। যেরকম সরল সুদ মানে কি? সরল সুদ আসলে কিছুই না, আমরা পার্সেন্টেজ হিসাব করতে জানি, সেই পার্সেন্টেজের ক্যালকুলেশনটাকেই সরল সুদ সিম্পল ভাষায় বলা হয়। কিন্তু পার্সেন্টেজ আমরা জেনারেলি একবার করি, সেক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের সময়ের রেসপেক্টে সেটা বাড়তে থাকে, ক্যালকুলেশনটা বেড়ে যায়। মানে এক বছর হলে একবারে, এক বছরের সরল সুদ মানে সিম্পল পার্সেন্টেজের হিসাব, 2 বছর হলে ওটাকে ইনটু 2, 3 বছর হলে ইনটু 3, সবসময় বছরের রেসপেক্টে হিসাবটা করতে হয়। তো সরল সুদের যেটা সিম্পল ফর্মুলা আমরা দেখি, SI ইজ ইকুয়ালস টু, আমরা জানি SI মানে সিম্পল ইন্টারেস্ট, P ইনটু R ইনটু T ডিভাইডেড বাই 100। যেখানে P টা কি? P টা হলো আমার প্রিন্সিপাল ভ্যালু, মানে এখানে আমরা বলতে পারি বাংলায় কি বলি, আসল। R টা কি? রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, ঠিক আছে। আর T টা কি? টাইম পিরিয়ড, অথবা আমরা বাংলায় বলি সময়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যে টাইম পিরিয়ড, এটা সব সময় বছরের রেসপেক্টে হিসাব করতে হবে, উইথ রেসপেক্ট টু ইয়ার্স, মানে দিন থাকুক মাস থাকুক, ওটাকে সবসময় আমাদের বছরে কনভার্ট করে নিয়ে করতে হবে। এবার যেহেতু এই ফর্মুলাটা আমাদের ইউজ করতেই হবে, তো অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু ফর্মুলা ইউজ করছি, তো ওখানে আমাদের একটা জাস্ট আমরা যেখানেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ওখানে জাস্ট আমরা এই পার্টটা লিখে নেব। মানে ধরো আমরা অঙ্কটা শুরু করার আগে উই নো দ্যাট, আমরা জানি যে SI is equals to PRT by 100, যেখানে P মানে প্রিন্সিপাল ভ্যালু, R মানে রেট অফ ইন্টারেস্ট এবং T মানে টাইম পিরিয়ড উইথ রেসপেক্ট টু ইয়ার্স। এই জিনিসটা লিখে নিলেই আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এটা কিন্তু কারণ এটা ওয়েল এস্টাবলিশ ফর্মুলা, এটা আমাদের যে মাধ্যমিকের পর্ষদের যে বই, সেই বইয়েই আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্কটা জেনারেলি করি। এই এই চ্যাপ্টারের ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা নেই। সিম্পল ইন্টারেস্ট নাম সত্যি সিম্পল, আমরা বেশ কটা সম্ভাবনায় কোশ্চেন যেগুলো আসতে পারে সেই ধরনের কিছু কোশ্চেন এখানে সলভ করব। আশা করি ওর মধ্যে থেকেই তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। আজকে আমাদের প্রথম প্রবলেমটা দেখে নাও, বলছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 3000 at 6.1/4% per annum for the period from 4th February 2005 to 18th April 2005। বলছে 4th ফেব্রুয়ারিতে 2005 এর থেকে 18ই এপ্রিল 2005 পর্যন্ত 3000 টাকা 6.14% সুদের হারে কত টাকা আমি সিম্পল ইন্টারেস্ট পাবো। তো আমি আগেই এটা লিখে নেব, এই ব্যাপারটা লিখে নেব। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখো সময়টা যেটা 4th ফেব্রুয়ারি থেকে 18 এপ্রিল দেওয়া আছে। এবার এখানেও একটা ব্যাপার আছে, যেহেতু ফেব্রুয়ারি মাসটা আছে, তো এখানে আমাকে দেখতে হবে এটা লিপ ইয়ার কিনা। কারণ প্রথমে তোমাকে দিনে বার করতে হবে সময়টা, তারপর দিনটাকে তোমাকে কনভার্ট করতে হবে বছরে। তো এখানে আমরা দেখে নিচ্ছি এটা লিপ ইয়ার না, যেহেতু 4 দ্বারা ভাগ যাচ্ছে না, সুতরাং এটা হলো নরমাল ইয়ার। এবং নরমাল ইয়ারে আমরা জানি ফেব্রুয়ারি মাসে 28 দিন থাকে। তাহলে আমরা টাইমটা আগে বার করে নিই। এখান থেকে টাইম হবে 4th Feb to 18th April, ঠিক আছে। এবার 4th ফেব্রুয়ারি মাসে 4 দিন পরে তুমি 4 দিনে গিয়ে টাকা রেখেছো, তার মানে তোমার এখানে তুমি টাকা পাবে কত, সুদ
পাবে 24 দিনের জন্য, মার্চের 31 দিনের জন্য, এবং এপ্রিলে কতদিন টাকা রেখেছো, কবে টাকা তুলেছো, 18 এপ্রিল। শুধু একটা জিনিস মনে রাখবে, এখানে কনফিউশন হতে পারে যে স্যার এখানে 4 ফেব্রুয়ারি টাকা দিলাম, তাহলে আপনি 24 দিন কেন লিখলেন, 25 দিন লেখার কথা ছিল। কিন্তু আসলে যেই দিন তুমি টাকা দিচ্ছ ওই দিনের ইন্টারেস্টটা তোমাকে দেওয়া হবে না, যেদিন টাকা তুলছো সেই দিনের ইন্টারেস্টটা দেওয়া হবে। এই জন্য আমি এখানে 18 দিনই লিখেছি, ঠিক আছে। তা 24, 31, 18 যোগ করলে কত হচ্ছে, 73 দিন। কিন্তু আমি শুরুতেই তোমাদের বলেছি যে সময়ের হিসাবটা সবসময় কিসে রাখতে হবে, বছরে রাখতে হবে। তাহলে দিনকে বছরে কিভাবে কনভার্ট করে আশা করি তোমরা সবাই জানো, 365। তাহলে ডেজটাকে আমরা ইয়ারে কনভার্ট করি, 73/365 ইয়ার্স। এটাও কাটাকুটি যাবে, তোমরা জানো এটা 5 বারে হয়, তাহলে 1/5 ইয়ার্স, ঠিক আছে। তাহলে টাইম পেয়ে গেলাম 1/5 ইয়ার্স। পি কত আছে, 3000 লেখাই আছে। আর কত আছে, 6.14% লেখাই আছে। তাহলে এবার সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল কত 3000, রেট কত 25/4, টাইম কত 1/5/100, ঠিক আছে। তাহলে আমি 0 0 ক্যান্সেল করে দিলাম, 5 5 25, 2 দিয়ে 4 আর ওদিকে 30 কে কাটলাম 15, তাহলে আলটিমেটলি থাকলো 75/2 টাকা, মানে 37.5 রুপিস। এটা হয়ে গেল আমার आंसर। দেখো কোশ্চেনটা তো একদম সিম্পল ছিল, তো এই জন্য আমাকে যখন করতে হবে, আলটিমেটলি তো কিছুই নেই কোশ্চেনটা, কিন্তু 5 নম্বর যদি দেয় তাহলে তো কিছুটা অন্তত ওদেরকে বোঝাতে হবে। তো সেই জন্য আমাদের এতটা লিখে বোঝানো, কারণ কোশ্চেন আলটিমেটলি তুমি বুঝতে পারছো যে কেউ কোশ্চেনটা করে নিতে পারবে। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা আমাদের নেক্সট প্রবলেমের দিকে আগাই, দেখি নেক্সট প্রবলেম কি আছে। নেক্সট প্রবলেম দেখি, এটা ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু। A, B and C are three sums of money such that B is the simple interest on A and C is the simple interest on B for the same time and same rate. Find the relation between A, B, C. A, B, C তিনটে টাকা এমন ভাবে ছিল যে B টাকাটা A টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট হয় সরল সুদে, এবং C টাকাটা B টাকার উপরে। তার মানে যখন B কে সিম্পল ইন্টারেস্ট ধরা হবে, A কে তখন প্রিন্সিপাল বলা হবে, এবং C যখন সিম্পল ইন্টারেস্ট হবে, B তখন প্রিন্সিপাল হবে। এবার বলতে তাহলে ABC এর মধ্যে পার্টিকুলার সম্পর্কটা কি। দুটো ক্যালকুলেশনের ক্ষেত্রে রেট এবং টাইম সেম আছে। তাহলে আগেই আমি লেট রেট অফ ইন্টারেস্ট ধরে নিলাম r% আর টাইম পিরিয়ড ধরে নিলাম t years, ঠিক আছে। তাহলে ফার্স্ট কেসে যখন কিনা B is the simple interest on A, in first case P কে আমি শুধু বলছি, A হলো প্রিন্সিপাল, রেট হলো R, টাইম হলো T by 100 is equals to B. B is the simple interest on A, ঠিক আছে। তাহলে এখান থেকে PRT by 100, এখান থেকে আমরা যদি RT by 100 এইটাকে রেখে দিই কনস্ট্যান্ট, এবার ওই পারে যদি B টাকে নিয়ে যাই, A টাকে নিয়ে যাই, তাহলে B by A, এটাকে সমীকরণ 1 নম্বর সমীকরণ নাম দিলাম, ঠিক আছে। In second case C is the simple interest on B, তাহলে B টা প্রিন্সিপাল, B into R টাইম আর রেট সেম আছে, T by 100 is equals to C। এখান থেকেও দেখো RT by 100 is equals to C by B, সমীকরণ 2। দুটো সমীকরণ পেলাম, দুটোরই বাদিক সমান আছে, ঠিক আছে। আমরা কম্পারিজন মেথড বা তুলনামূলক পদ্ধতি করেছি সমীকরণ সমাধানের ক্ষেত্রে, এখানেও তাই করব। আমরা দুটোকে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে কি পাবো, যদি সমীকরণের বাদিকটা সমান থাকে দুটো সমীকরণে, তাহলে কম্পেয়ার করে আমরা বলতে পারি বা তুলনা করে আমরা বলতে পারি ডান দিকটাও সমান আছে। ওকে, তাহলে বাই কম্পেয়ারিং 1 and 2, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কম্পেয়ার করে আমরা লিখতে পারি B by A is equals to C by B। এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে B square is equals to AC। B
দিস ইজ দ্য ফাইনাল রিলেশন বিটুইন এ বি এন্ড সি। এটাই হলো এ বি সি এর রিলেশন। অঙ্কের ক্ষেত্রে খুব সহজ অঙ্কটা, অনেকের মধ্যে যেহেতু কোনো ভ্যালু দেওয়া নাই বলে হাফ করে ঘাবড়ে যেতে পারে, কিন্তু এরকম ঘাবড়ানোর কিছু নেই, খুবই সিম্পল কোশ্চেন। জাস্ট দুটো কেস করে তারপর কম্পেয়ার করে দেবো, তাহলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এবার নেক্সট কোশ্চেনের দিকে আগাই। নেক্সট কোশ্চেন, a sum of money amounts to rupees 9,800 after 5 years and rupees 12,005 after 8 years at the same rate of simple interest. Find the sum. কিছু টাকা রাখা হয়েছিল, সেটা 5 বছর পর সুদে আসলে অ্যামাউন্ট মানে 9,800 টাকা হয়েছে এবং 8 বছরে 12,005 টাকা হয়েছে। তাহলে সুদের হার সমান ছিল দু ক্ষেত্রেই, তাহলে প্রিন্সিপালটা কত, সামটা কত? আচ্ছা দেখো, শুধু অ্যামাউন্ট দেওয়া আছে আর টাইম দেওয়া আছে। যেহেতু সামটা সেম আছে, প্রিন্সিপাল তো একই, ফাইন্ড দ্য সাম বলেছে, তো প্রিন্সিপাল সেম, তো চেঞ্জ কি হয়? সুদটা চেঞ্জ হয়, সিম্পল ইন্টারেস্ট, এবং সিম্পল ইন্টারেস্ট চেঞ্জ হওয়ার জন্য সুদ আসলটাও চেঞ্জ হয়ে যায়। এবার সুদটা কেন চেঞ্জ হয়? টাইমের জন্য। যদি রেট ফিক্স থাকে তার মানে টাইমটা যত বাড়বে আমার সুদ তত বাড়বে, সুদ তত বাড়লে সুদ আসলটাও তত বাড়বে। তাহলে আমরা তো অলরেডি জানি যে অ্যামাউন্ট মানে কি পি প্লাস এসআই। পিটা ফিক্স থাকে, ভ্যারি করে কে এসআই, এবং এসআই ভ্যারি করার জন্য অ্যামাউন্টটাও ভ্যারি করে। এসআইটা সময় অনুযায়ী চেঞ্জ হয়, 2 বছরের এসআই যোগ করলে 2 বছরের অ্যামাউন্ট, 3 বছর এসআই যোগ করলে 3 বছরের অ্যামাউন্ট। তো এরকম ভাবে এখানে কি আছে, 5 বছরের এসআই যোগ করার পর আমার অ্যামাউন্ট এসেছে 12,005। তার মানে সরি 8 বছরের অ্যামাউন্ট যোগ করার পর আমার অ্যামাউন্ট এসেছে, এসআই যোগ করার পর অ্যামাউন্ট এসেছে 12,005। তার মানে আমি এটাকে লিখতে পারি নাও, কারণ আমরা উই নো দ্যাট, তো এই জিনিসটা আমি লিখে রেখেছি। তাহলে নাও প্রিন্সিপাল plus SI of 8 years is equals to 12,005. প্রিন্সিপাল, তারপরে দেখো 5 বছরের SI যদি যোগ করি 9,800 টাকা, তাহলে SI of 5 years is equals to 9,800। এই দুটো ডেটা আমাকে দেওয়া আছে, তো প্রিন্সিপাল তো সেম আছে, তাহলে মাইনাস করলে তো এটা কেটে যেতে পারে, তাহলে সরাসরি আমার কি বের হবে, সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে যাবে। কত দিনে? 8 বছর, আর 5 বছর মাইনাস করলে 3 বছরে। যেহেতু তোমরা জানো যে সিম্পল ইন্টারেস্টটা প্রতি বছরের সমান থাকে, যেহেতু একই প্রিন্সিপালের উপর প্রতি বছর হিসাব করা হয়, সেজন্য আমরা ঐকিক হারে সিম্পল ইন্টারেস্টকে ক্যালকুলেট করতে পারি ইউনিটারি মেথড করে। তাহলে এখানে যদি আমি মাইনাস করি, এটা কেটে গেল, তাহলে SI of 8 years minus SI of 5 years সমান হয়ে গেল তোমার SI of 3 years। এটা মাইনাস করো, কত হবে? 5 0 কে 5 এর 5 10 থেকে 1 গেলে ধরো সিধাটা কি হচ্ছে, এই জায়গাটা একটু কাটবে, হ্যাঁ এটা পজ করে। তাহলে এটা মাইনাস করলে কি হচ্ছে, 5 0 2 2, তো 2205 কত দিনের SI? 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। কিন্তু 3 বছর সিম্পল ইন্টারেস্ট দিয়ে হিসাব করা যাবে না, কারণ আমার অ্যামাউন্ট আছে 5 বছর এবং 8 বছর। তাহলে হয় আমাকে 5 বছরের সুদ লাগবে অথবা 8 বছরের সুদ লাগবে। একটু আগে আলোচনা করেছি, যেহেতু সিম্পল ইন্টারেস্ট সমান ভাবে বাড়তে থাকে, তাই তার জন্য সিম্পল ইন্টারেস্টকে আমরা কি করতে পারি, ঐকিক হারে ইউনিটারি মেথডে ক্যালকুলেট করতে পারি। তার মানে 3 বছরের SI যদি 2205 হয়, তাহলে SI of 5 years যদি 5 বছর হিসাব করি আমরা, 2205 বাই 3 ইনটু 5, 3 দিয়ে কাটি, 3 7 21, 1 3 3 9, 3 5 15, 5 5 25, 3 5 15, 16 17, 5 7 35। তাহলে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 3675 টাকা, 3675 রুপিস। তাহলে 5 বছরের আমি সুদ পেয়ে গেলাম, 5 বছরের অ্যামাউন্ট জানি, এই জিনিসটাও জানি। again amount is equals to P plus SI। তাহলে এখান থেকে প্রিন্সিপাল কি হবে, অ্যামাউন্ট মাইনাস SI। অ্যামাউন্ট কত? 5 বছরের 9,800 টাকা। SI কত হলো? 3,675 টাকা। তাহলে মাইনাস করলে প্রিন্সিপাল বেরোবে 6125 রুপিস।
প্রিন্সিপাল হয়ে গেল আমার आंसर। ফাইন্ড দ্য সাম, সাম মানে হলো 6125 টাকা। এখানে আরেকটা কোশ্চেন কি দিতে পারে, সুদের হারটা মানে রেট অফ ইন্টারেস্টটাও বার করতে দিতে পারে। তো রেট অফ ইন্টারেস্ট বার করতে দিলে আর তো আমার তো চাপ নেই, কারণ আমার প্রিন্সিপাল পেয়ে গেলাম, আমার সুদ পেয়ে গেছি, আমার টাইম দেওয়া আছে, তাহলে আমি সহজেই এখান থেকে রেটটাও বার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা রেটও বার করতে পারি, কিন্তু একই রকম পদ্ধতি আগে জাস্ট একটা ক্যালকুলেশন এক্সট্রা করে দিতে হবে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দিকে আগাই। The next problem, A lent rupees 5,000 to B for 2 years and rupees 3,000 to C for 4 years on simple interest at the same rate of interest and received 2200 in all from both of them as interest. Find the rate. A B কে এবং C কে কিছু টাকা ধার দিয়েছে, B কে 500 টাকা দিয়েছে 2 বছরের জন্য এবং C কে 3000 টাকা দিয়েছে 4 বছরের জন্য এবং একই সুদের হারে। এবং দুজনের থেকে যে সুদের পরিমাণটা, সরল সুদের পরিমাণটা মোট করে হচ্ছে 2200 টাকা। রেট বার করতে দিয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এবার দেখছি কোশ্চেনে আলটিমেটলি একই ব্যাপার, কিছুই নেই। প্রথমে আমি লিখে নেব এই জিনিসটা, যেহেতু ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। তো PRT বাই 100, P মানে কি, R মানে কি, রেট মানে আর টাইম মানে কি। তাহলে A B এর থেকে কত টাকা সুদ পেয়েছে আমরা আগে সেটা বার করে নিই। SI from B, P কত, P রেট R টাইম 2 বাই 100। যেখানে এবার R টাকে রেট হয়েছে, তো সাইডে জাস্ট লিখে দেব লেট রেট অফ ইন্টারেস্ট ইজ R%। ঠিক আছে, তাহলে এখান থেকে 0 কেটে গেল, তার মানে B এর থেকে কত টাকা সুদ পেল, 100 R রুপিস। একই রকম ভাবে SI from C, C এর থেকে SI কত টাকা পেয়েছে, C এর প্রিন্সিপাল ছিল তোমার 3000 টাকা। P রেট তো একই, সেম রেট অফ ইন্টারেস্ট বলা আছে, সময় 4 বছর বাই 100, that is 120 R রুপিস। B এর থেকে এত টাকা, C এর থেকে এত টাকা। এবার বলছে receive 2200 in all from both of them as interest, মানে দুটো ইন্টারেস্ট মিলিয়ে তোমার হয়েছে 2200 টাকা। তাহলে এখন আমরা কি করতে পারি, now according to problem, প্রশ্ন অনুযায়ী 100 R প্লাস 120 R সমান সমান 2200। that means 220 R is equals to 2200। that means R equals to 2200 by 220। রেট তার মানে 10%, তার মানে আলটিমেটলি যে রেট ছিল সেটা 10%। ঠিক আছে, তাহলে 5 নম্বরের জন্য এই কোশ্চেনটা এনাফ আছে, যা বোঝানো হয়েছে অনেকটাই দেখা হয়েছে, তোমরা অবশ্যই 5 এ 5 এই কোশ্চেনে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি আমরা। নেক্সট প্রবলেম, rupees 1200 amounts to rupees 1632 in 4 years at a certain rate of simple interest. If the rate of interest is increased by 1%, it would amount to how much? আচ্ছা, বলছে 1200 টাকা রেখেছিলে, সেটা 1632 টাকা হয়েছে 4 বছরে, একটা সুদের হার ছিল। কিন্তু বলছে সুদের হার যদি 1% বেড়ে যায় তাহলে অ্যামাউন্ট কত হবে। আচ্ছা, এখানে একটা জিনিস চলে এসেছে, অ্যামাউন্ট মানে সুদ আসল। আমরা সুদের ফর্মুলাটা লিখেছি। ঠিক আছে, এবার যেখানে সুদ আসলের ব্যাপার আছে ওখানে আরেকটা জিনিস আমাদের জাস্ট লিখে নিতে হবে, সুদ আসল মানে অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস SI। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল ইজ ইকুয়ালস টু SI। সুদ আসল অ্যামাউন্ট মানে হলো সুদ আসল সমান প্রিন্সিপাল প্লাস SI, তাহলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল ইজ ইকুয়ালস টু SI। এখানে আমরা অঙ্কটা এই জাস্ট এই জিনিসটাকে লেখা হলো। এবার বলছে 1200 টাকা প্রিন্সিপাল ছিল, 1632 টাকা সুদ আসল হচ্ছে 4 বছরে। তাহলে আমরা আগে দেখে নিই, চলে সিম্পল ইন্টারেস্ট in 4 years is equals to সিম্পল ইন্টারেস্ট এর বার করা, এই যে একটা ফরম্যাট, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল আমরা তো লিখে দিয়েছি, উই নো দ্যাট। তাহলে অ্যামাউন্ট কত, 1632 মাইনাস 1200, দ্যাট ইজ 432 টাকা। ওকে, এবার আমরা সুদের হারটা বার করব, রেটটা প্রথমবার কত ছিল বার করব। হ্যাঁ,
let the rate of interest was r%, then প্রিন্সিপাল ছিল কত 1200, রেট r, টাইম কত 4 বছর বাই 100 ইজ ইকুয়ালস টু কত বেরিয়েছিল সুদের হারটা সরি সুদের পরিমাণটা সিম্পল ইন্টারেস্ট 432। তাহলে আমরা এখান থেকে দেখি এবার 0 কেটে গেল, তাহলে r ইজ ইকুয়ালস টু 432 বাই 12 ইনটু 4 কাটতে পারি আমরা 4 10 40 4 32 12 9 108, তার মানে 9% ছিল ইনিশিয়াল রেট অফ ইন্টারেস্টটা। এবার রেট অফ ইন্টারেস্ট কত বেড়েছে 1% বেড়েছে, তাহলে প্রেজেন্ট রেট অফ ইন্টারেস্ট কত হবে 9 প্লাস 1 দ্যাট ইজ 10%, মানে 10% সুদের হারে তোমার এখন অ্যামাউন্ট কত টাকা পাবে। তাহলে এবার নিউ অ্যামাউন্ট, এবার প্রিন্সিপাল তো কোনো চেঞ্জ হয় না, প্রিন্সিপাল তো ফিক্স থাকবে, মানে প্রিন্সিপাল প্লাস নিউ এসআই নতুন সিম্পল ইন্টারেস্টটা। এবারে প্রিন্সিপাল কত 1200 ফিক্স আছে, নতুন এসআই কি করে পাবো, এসআই এর ফর্মুলা তো একটাই থাকবে, এটাই জাস্ট রেটটা এখানে চেঞ্জ হবে। তাহলে 1200 রেট কত 10%, টাইম কত 4 বছর, একই সময়ের মধ্যেই হতে হবে। তাহলে 4 12 48 আর 10 এ 480, তাহলে দিস ইজ দা आंसर। ওকে, তাহলে নতুন অ্যামাউন্ট হলো 1680 টাকা, 5 মার্কস এর জন্য যথেষ্ট। এটা আরেকটা প্রসেসও আছে, লজিক্যাল প্রসেস, কিন্তু খুবই ছোট, সেটা করলে মনে হয় না 5 নম্বর দেবে। তো এই জন্য এই প্রসেসটাই তোমরা করো, এই ধরনের অঙ্ক যদি দেয় এই প্রসেসই করো, তো তোমরা 5 এ 5 পেয়ে যাবে। ওকে, তাহলে এবার নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি আমরা। তো নেক্সট প্রবলেম দেখি কি আছে। A certain sum of money in simple interest doubles itself in 10 years, then in how many years it will be 4 times of itself? বলছে দ্বিগুণ হতে একটা টাকা তোমার সময় লাগে 10 বছর, তাহলে 4 গুণ হতে কত সময় লাগবে? ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, প্রিন্সিপালটা এখানে ফিক্স আছে, অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে, প্রথমবার ডাবল হয়েছে 10 বছর লেগেছে, তারপর বলছে তোমার 4 গুণ হবে তো কত বছর সময় লাগবে। তাহলে যেহেতু এখানে সবকিছুই আননোন, তো অবভিয়াসলি আমাদের ধরে নিতে হবে সবকিছুই। তো লেট প্রিন্সিপাল be 1 rupees, ধরলাম সাপোজ তুমি 100 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। দেন অ্যামাউন্ট 1 become 2 rupees, প্রথমবার ডাবল হয়েছে মানে অ্যামাউন্ট 2 টাকা হয়ে গেছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট 1, প্রথম ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল 2 minus 1 that is 1 rupees, কত সময় টাইম 1 বলছে 10 বছর, রেট আমি জানি না, তাহলে এখান থেকে আগে আমাকে রেটটা বার করতে হবে, তারপর গিয়ে আমরা সেকেন্ড ক্যালকুলেশনের রেটটা পুট করে আমি টাইমটা বার করতে পারবো। রেটটা ফিক্স আছে, রেট ইজ r%, দেন প্রিন্সিপাল 1, রেট হলো r, টাইম হলো 10, PRT বাই 100 ইজ ইকুয়ালস টু সিম্পল ইন্টারেস্ট কত 1 কেটে গেল, তাহলে r ইজ ইকুয়ালস টু 10%, তার মানে 10% হলো রেট। কত দিনে, এবার 10% সুদে কত দিনে আমার টাকাটা 4 গুণ হবে, কোন মানে 4 গুণ হবে মানে অ্যামাউন্টটা 4 গুণ হয়ে যাবে, প্রিন্সিপাল কিন্তু ফিক্স আছে মানে 1 টাকা। এবার আমরা নেক্সট ক্যালকুলেশনটা, নাও amount 2 become 4 rupees, since 4 times হয়েছে, প্রিন্সিপাল তো সেমই আছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট 2 কত হবে 4 minus 1 that is 3 rupees, রেট তোমার জানা আছে 10%, let time to t years, যদি আমি ধরে নিই যে t বছর পরে আমার টাকাটা 4 গুণ হবে, তাহলে আবার সেই ফর্মুলায়
মানে আমরা PRT বাই 100 ওই ফর্মুলাতেই করব। প্রিন্সিপাল তো ফিক্স আছে। দেন প্রিন্সিপাল 1, রেট 10% আর টাইম হলো t ইয়ার্স বাই 100 ইজ ইকুয়ালস টু SI কত 3 কেটে গেল। তাহলে t ইজ ইকুয়ালস টু 3 into 10 that is 30 years। 30 বছরে আমার এই টাকাটা হয়ে যাবে 4 গুণ। যদি আমার 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 4 গুণ হতে আমার 30 বছর সময় লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে আগাই এবার। তাহলে নেক্সট কোশ্চেন, a certain sum of money amounted to rupees 1020 at 9% in a time in which 720 amounted to 880 at 4%. If the rate of interest is simple, then find the sum. এই কোশ্চেনটা একটু বড় আছে, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। এটা দেখি কিভাবে আমরা করতে পারি। বলছে কিছু টাকা ছিল, সেটা 1020 টাকা হয়েছে 9%-এ, কিন্তু যেই সময় হয়েছে সেই সময় 720 টাকা 880 হয়েছে 4%-এ। তার মানে টাইমটা যে প্রথম কন্ডিশনের টাইম সাথে সেকেন্ড কন্ডিশনের টাইমের সাথে সমান। রেট বলেছে সিম্পল ইন্টারেস্টে হচ্ছে, তাহলে প্রথমে প্রিন্সিপালটা কত, প্রথম প্রিন্সিপালটা আমাকে বার করতে হবে। কিন্তু প্রথম প্রিন্সিপালটা বার করার জন্য আমার দেখো এখানে শুধু অ্যামাউন্ট আর রেট আছে, টাইমও জানি না, প্রিন্সিপালও জানি না, তো দুটো ভেরিয়েবল তো একসাথে বার করতে পারবো না আমরা একটা ইকুয়েশন থেকে। ওই জন্য আমাদের কি করতে হবে, সেকেন্ড ক্যালকুলেশন থেকে আগে টাইমটা বার করে নিতে হবে, তারপরে ওই টাইমটা আমরা ফার্স্ট ক্যালকুলেশনে পুট আপ করলে আমরা আনসারটা প্রিন্সিপালটা পাবো। তাহলে এখানে সেকেন্ড ক্যালকুলেশন থেকে আগে স্টার্ট হবে। আচ্ছা, ফ্রম সেকেন্ড কন্ডিশন if time is t years, যদি টাইমটাকে t years ধরা হয়, SI কত, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, অ্যামাউন্ট হলো 880 মাইনাস 720, তার মানে 160 রুপিস। SI বেরিয়ে গেল, প্রিন্সিপাল 880, সরি প্রিন্সিপাল হলো 720। তাহলে কি কি জানি, প্রিন্সিপাল জানি, সিম্পল ইন্টারেস্ট জানি, টাইম অ্যাজিউম করেছি, আর রেট কত পার্সেন্ট, 4%। তাহলে টাইমটা কিভাবে বার করব, প্রিন্সিপাল P R T by 100 is equals to SI 160। দেখি কত দূর করা যায়, 16, 2 দিয়ে এটা 5, 2 দিয়ে 36, 4 দিয়ে 10, 4 দিয়ে 9, তাহলে হয়ে গেল t is equals to 50 by 9 years। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কন্ডিশনে কত বছর সময় লেগেছে, 50 by 9 years। এবার এই সময়টা আমাকে প্রথম কন্ডিশনে পুট করতে হবে। প্রথম কন্ডিশনে এবার আমরা কি জানি, নাও from first condition অ্যামাউন্টটা জানি আমি কত, 1020, প্রিন্সিপাল ধরে নিলাম p রুপিস, লেট প্রিন্সিপাল p রুপিস। তাহলে তোমরা বলো SI কি হবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, 1020 মাইনাস p রুপিস। ঠিক আছে, রেট কত আছে 9%, টাইম কত আছে 50 by 9 years। এভরিথিং ইজ নোন নাও, সবকিছু জানি আমরা। এবার আবার সেই একই ফর্মুলায় ফেলবো আমরা। अगेन P R T by 100 is equals to SI। SI কত 1020 minus P। চলো দেখে নেওয়া যাক, 99 কেটে গেল, 50 দিয়ে এটাও কেটে গেল, তাহলে P is equals to 2 into 1020 মানে 2040 minus 2P। P এবারে আসলে যোগ হয়ে যাবে, 3P is equals to 2040, then P is equals to 2040 by 3। 318 2 3 8 24
দ্যাট ইজ আনসার ইজ 680 রুপিস। তাহলে 680 টাকা হলো প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল। ওকে, এই ধরনের কোশ্চেন কিছু দু একটা করলে তো এগুলো একটু ভেঙে ভেঙে করতে হবে। তাহলে এবার নেক্সট কোশ্চেনের দিকে আগাই আমরা। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। A man invests an amount of rupees 15860 in name of his three sons A, B, C in such a way that they get same interest after 2, 3 and 4 years respectively. If the rate of simple interest is 5% per annum, then find the amount invested on the name of C. এক ব্যক্তি 15860 টাকা তিনটে ছেলের নামে, ওনার তিন ছেলের নামে ডিভাইড করে দিয়ে গেছে। এমন ভাবে ডিভাইড করেছে যে প্রথম ছেলে 2 বছর পর যে টাকা সুদ পাবে, দ্বিতীয় ছেলে 3 বছর পর ঠিক তত টাকা সুদ পাবে, এবং তৃতীয় ছেলে 4 বছর পর সেম সুদ পাবে। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট সবার জন্য সেম 5%। তাহলে তৃতীয় ছেলের নামে সি এর নামে কত টাকা রেখে গেছিলেন? ঠিক আছে, এই অঙ্কটা দেখি আমরা কিভাবে করব। আচ্ছা, তিনজনের নামেই বলতে কিছু কিছু টাকা রেখেছে, কিন্তু সেই টাকাটা অবশ্যই কার ভাগ? 15860 এর ভাগ। এবার আমরা যদি বার করে নিতে পারি যে তিনজন ছেলের নামে যে টাকাটা রেখেছে তার অনুপাত কত, তাহলে আমরা অতি সহজে 15860 কে ওই রেশিওতে ডিভাইড করে আমরা ভ্যালুগুলো বার করে নিতে পারি। তাহলে কিভাবে শুরু করব? আমরা ধরে নিই let the sum invested on A is X rupees, sum invested on B is Y rupees, sum invested on C is Z rupees. A এর নামে A টাকা X টাকা রেখেছিল, B এর নামে Y টাকা রেখেছিল, C এর নামে Z টাকা রেখেছিল। তাহলে আমাদের লক্ষ্য হলো X Y Z এর অনুপাতটা বার করব। কন্ডিশন কি দিচ্ছে? বলছে সুদটা সবার সমান। সিম্পল, সকল সুদটা তিনজনের নামে যে রেখেছে, টোটাল না, প্রত্যেকের যে সুদটা আসছে যার যার নামে সেই সুদটা সমান হচ্ছে। এবার সুদের ফর্মুলা আমরা জানি, we know that simple interest is equal to P into R into T equals to 100. তাহলে according to problem, interest on rupees X for 2 years equals to interest on rupees Y for 3 years equals to interest on rupees Z for 4 years. এই তিনটে কি হবে? সমান হবে। কারণ একটু কোশ্চেন এটাই বলা আছে। বাট ইন্টারেস্ট মানে অবশ্যই সিম্পল ইন্টারেস্ট বলাই আছে, তো তিনজনের সিম্পল ইন্টারেস্টে ইকুয়াল করে আমরা দেখাবো। তো প্রথম জনের নামে প্রিন্সিপাল কত টাকা রাখা হয়েছিল? x টাকা। তাহলে P রেট কত? সবার জন্য সিম্পল 5%, T বাই 100, Y 5% 3 বছর বাই 100, Z 5% 4 বছর বাই 100। ঠিক আছে, তো তিনজনের সমান। সিম্পলিফাই করব এটাকে। আচ্ছা, আপনি জানো তোমরা অনুপাতে সিম্পলিফাই। তাহলে 2x is equals to 3y is equals to 4z। এখান থেকে তাহলে অনুপাতটা কি করে বার করব? যেহেতু তিনটে ইকুয়াল আছে, ইকুয়ালস টু ধরে নেব আমরা k, where k is a non-zero constant, একটা ধ্রুবক যার মান শূন্য হবে না। তাহলে 2x is equals to যদি k হয়, তাহলে x এর মান কত? k by 2, y এর মান কত? k by 3, z এর মান কত? k by 4. Then x is to y is to z, k by 2 is to k by 3 is to k by 4. কেটে গেল। 1 by 2 is to 1 by 3 is to 1 by 4। আমরা জানি যে অনুপাত সবসময় পূর্ণ সংখ্যায় থাকে, তো ভগ্নাংশের অনুপাতকে পূর্ণ সংখ্যায় কিভাবে পরিণত করে? তাদের যে হরের যে লসাগু সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে এখান থেকে আমি 12 into 1 by 2, 12 into 1 by 3, 12 into 1 by 4, 12 is the LCM of 2, 3, 4। ক্লিয়ারলি লিখে দিলাম। এগুলা থেকে 12টা এসেছে। 6, 4, 3। This is the ratio of division। দেখা যাচ্ছে তো? এটা মোটামুটি নিচে হচ্ছে না তো? 6 is to 4 is to 3, the ratio of division between x y z। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে এই অনুপাতে
ভাগ হবে এ বি সি টাকা, আমাকে বলছে সি এর টাকা, সি এর টাকা তো আমি ধরেছি জেড টাকা, তাহলে জেড টাকার বার করব। দেন মানি ইনভেস্টেড on the name of C equals to, এটা ফ্র্যাকশনাল ভ্যালু কত 3/13 ইনটু টোটাল ভ্যালু কত 15860, 13 দিয়ে কাটি, 13 কে 13, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 3660 রুপিস। এটাই হলো তৃতীয় সন্তানের নামে যে টাকাটা রেখেছিল তৃতীয় ছেলের নামে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা ভালো করে দেখে যাও। তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। নেক্সট কোশ্চেন, a sum of rupees 1550 is lent out into two parts, one at 8% and another one at 6%. If the total annual income is 106, find the money lent at each rate. 1550 টাকা ছিল, দুটো পার্টে তুমি ধার দিয়েছিলে, একজনের থেকে নিয়েছিলে 8%, আরেকজনের থেকে নিয়েছিলে 6%। টোটাল অ্যানুয়াল ইনকাম, এখানে ডাইরেক্ট ইন্টারেস্ট বলি, অ্যানুয়াল ইনকাম মানে আমি যেটা এক্সট্রা পাচ্ছি দ্যাট ইজ ইন্টারেস্ট। টোটাল অ্যানুয়াল ইন্টারেস্ট মানে এক বছরের হিসাব করা হয়েছে এখানে 106 টাকা। তো ফাইন্ড দ্য মানি লেন্ট এট ইচ রেট, তো দুপাটেও কত কত টাকা করে দিয়েছিল। প্রথম ক্ষেত্রে সেম, আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা লিখে নিলাম। 1550 কে দুটো পার্টে ভাগ করেছে, তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি, আমরা যদি ধরে নিই লেট the money lent at first part x rupees, then money lent at second part কত হবে 1550 minus x rupees। যদি প্রথমটা x টাকা হয়, টোটাল তো 1550, তাহলে বাকিটা কত হবে 1550 minus x। অ্যাকর্ডিং টু কোশ্চেন ওরা সাজাতে কি বলেছে, যে প্রথম পার্টের থেকে যে ইন্টারেস্ট এক বছরের, দ্বিতীয় পার্টের থেকে যে ইন্টারেস্ট এক বছর, দুটো মিলিয়ে টোটাল হচ্ছে 106 টাকা। অ্যাকর্ডিং টু প্রবলেম, ইন্টারেস্ট ফ্রম ফার্স্ট পার্ট প্লাস ইন্টারেস্ট ফ্রম সেকেন্ড পার্ট ইকুয়ালস টু 106 রুপিস। তাহলে প্রথম পার্ট থেকে ইন্টারেস্ট কত হবে, সিম্পল ইন্টারেস্ট মানে P/100, প্রথম পার্টের প্রিন্সিপাল কত ধরেছি x টাকা, তো P রেট কত আছে 8%, টাইম কত আছে অ্যানুয়াল বলেছে 1 ইয়ার বাই 100, প্লাস সেকেন্ড পার্টের প্রিন্সিপাল কত আছে 1550 মাইনাস x, রেট কত আছে 6%, টাইম ওই একই, টোটাল 106। খুব সহজেই আমরা হিসাবটা এবার করতে পারি, তুমি আগে কাটাকুটি করবে না। হ্যাঁ, তাহলে এটা হলো 8x/100 প্লাস 6 দিয়ে এটা গুণ করে দাও মাইনাস 6x/100 ইজ ইকুয়ালস টু 106। যেহেতু নিচে হওয়ার সমান আছে, তো লসাগু পাওয়ার ঝামেলা নেই, ডাইরেক্ট আমি যোগ করে দিতে পারি 8x প্লাস 9300 মাইনাস 6x সমান সমান 106। এদিকে চলে আসি, 8x minus 6x হলো 2x প্লাস 9300 সমান কোনাকুনি যদি গুণ করে দিই 10600, তো 2x is equals to 10600 minus 9300, তাহলে 2x is equals to হলো আমার 7 আর 6 1300, তাহলে x is equals to 1300/2 650 টাকা। তাহলে ফার্স্ট পার্টে কত টাকা সে ধার দিয়েছিল 650 রুপিস। তাহলে ফার্স্ট পার্ট হয়ে গেল 650 রুপিস, তাহলে সেকেন্ড পার্ট কত হবে 1550 মাইনাস 650, দ্যাট ইজ 900 রুপিস। ওকে, এই কোশ্চেন কমপ্লিট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার মতো কোশ্চেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে ধরনের স্ট্যান্ডার্ডের কোশ্চেন দেয় তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আশা করি মোটামুটি আমি চেষ্টা করলাম যে ধরনের কোশ্চেনগুলো আসার মতো হতে পারে। খুব বেশি কঠিন কোশ্চেন করিয়ে তো তোমাদের কনফিউজ করে লাভ নেই।
যেই ধরনের কোশ্চেন গুলো আসার চান্স আছে ডেসক্রিপটিভে আসে, আমি সেই ধরনের কোশ্চেন গুলোই করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এর বাইরে সিম্পল ইন্টারেস্টে আর খুব বেশি অঙ্ক করার দরকার পড়বে, কারণ তুমি যদি ট্রেন্ড দেখো বা পুরোনো দিনের কোশ্চেন পেপার গুলো দেখো, আলটিমেটলি হয়তো কোশ্চেনটাকে লম্বা চওড়া করলে স্টেটমেন্ট দিয়ে আলটিমেটলি ক্যালকুলেশনের জায়গায় গিয়ে এর থেকে বড় ক্যালকুলেশনের কোশ্চেন ওরা দেবে না, কারণ এই 2 ঘন্টার মধ্যে তোমাকে অনেকগুলো পার্ট কভার করতে হবে, জিএস কভার করতে হবে, রিজনিং, ম্যাথ, তো সবগুলো কভার করতে ওরাও জানে যে কভার করা যতটা পসিবল সেই রকম পসিবিলিটি ধরেই ওরা কোশ্চেन देवे। अच्छा और एक बात, और एक बात मैं बताना चाहता हूँ, मेरा लास्ट जो 7-8 वीडियो था वो मैंने हिंदी वर्जन में किया था, क्योंकि उसके बाद कुछ बंगाली वर्जन का भी डिमांड आ रहा था, तो इसके लिए मैं ये वाला वीडियो जो है ये बंगाली में मैंने किया, लेकिन मेरा जो फॉर्मेट रिटन का था वो पूरा इंग्लिश में ही था। तो आई होप जो हिंदी स्पीकिंग स्टूडेंट्स हमारे हैं, हिल्स के भी जितना सारा स्टूडेंट है, वो आप डिमोटिवेटेड मत होइए। आप मैं जो लिखा है उस स्टेटमेंट वाइज उसको फॉलो कीजिए, आई होप आप लोगों को बहुत प्रॉब्लम नहीं होगा, जितना हद तक मुझे पता है, क्योंकि इतना दिन पढ़ा के मुझे जो एक्सपीरियंस आया तो मैंने देखा है कि अगर आपको लिखा हुआ चीज समझ में आता है तो क्वेश्चन का कॉन्सेप्ट भी समझ में आ जाएगा। तो आप लोग मायूस मत होइए, मैं कोशिश करूंगी इसके बाद फिर से हिंदी में भी करने का। তাহলে লাস্ট আরেকটা কথা বলে শেষ করতে চাই যে পরীক্ষা খুব সামনে চলে আসছে, খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পরীক্ষা হওয়ার চান্সেস ম্যাক্সিমাম আছে। তো তোমরা পড়াশোনা ঠিক করে করো, আমরা চেষ্টা করছি গুরুকুলমের পক্ষ থেকে যতটা পারা যায় তোমাদের হেল্প করার, কারণ ক্লাসের ব্যস্ততার মাঝখানে সময় বার করে একটুখানি ভিডিও করতেও যে সময়টা, কারণ ভিডিও করার শুধু না তার এডিটিং আছে, আরো আশেপাশের সময় অনেকটা সময় বেরিয়ে যায়, সেজন্য আমি অত রেগুলারলি আসতে পারি না। তো আমি চেষ্টা করি যখনই সময় পাই সেই সময়টা যেন তোমাদের ইউটিউবের ক্ষেত্রে কাজে লাগানো যায়। এর আগে অলোক স্যারও তোমাদের ইংলিশের বেশ কিছু 1-2 ভিডিও করে দেখিয়েছিল, উনিও খুব ব্যস্ত থাকে সিভিল সার্ভিসের পরীক্ষা ক্লাস সংক্রান্ত নিয়ে। তোমরা ভালো করে পরীক্ষা দাও, অঙ্কতে যেন 25-এ 25 পাই, 25 পাও এরকমই আমি হোপ করি, যাতে কিনা যে কজন আমার ভিডিও দেখছে হোপফুলি তারা সবাই যেন সিলেক্টেড হয়। আশা তো রাখবো, সবার পসিবল নয় কারণ ভ্যাকেন্সি লিমিটেড আছে, কিন্তু আমি আশা রাখবো যেন তোমরা সবাই সিলেক্ট হও এবং পড়াশোনা চালিয়ে যাও। আর এটা হওয়ার পর আমাদের এসআই এর মেন হওয়ার পর আমরা খুব তাড়াতাড়ি কনস্টেবলের মেনের জন্য ব্যাচেস শুরু করব, তোমরা সেজন্য প্রিপেয়ার থেকো। তোমরা অবশ্যই আশা করবো তোমরা যা দেখছো তা তো পেয়ে যাবে, কিন্তু তারপরে অন্যান্য যে স্টুডেন্টরা আছে যারা কনস্টেবলকে ফোকাস করেছে তারা কনস্টেবলের জন্য পড়াশোনা শুরু করে দিতে পারে, কারণ আমরা যে রেজাল্ট বেরিয়ে যাবে ওটার রেজাল্টও বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি, রেজাল্ট বেরোনোর পর ওটারও আমরা ব্যাচেস শুরু করে দেবো। তো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, সবাই ভালো করে পড়াশোনা করো, হোপফুলি সবাই তোমরা চাকরি পেয়ে যাবে।